দেখাই। দেখো কি হয়েছে, কি বলছো? ঠিক দেখো চুপ। তাহলে আমাদের যেগুলো পড়ানো হয়েছিল লব্ধ একক, মৌলিক একক, ওগুলো সব পড়ানো হয়ে গেছে, তাই তো? দেখো এবার তাহলে আচ্ছা, এতবার যে একক একক বলছি, তাই না? একক, এতবার একক বলার দরকারটা কি? এককের প্রয়োজনীয়তা বা কি? ঠিক আছে, এটা একটা কোশ্চেন হতে পারে যে এককের প্রয়োজনীয়তা কি। পয়েন্ট করে আগে এককের প্রয়োজনীয়তা, তারপরে বোঝাচ্ছে কি এককের প্রয়োজনীয়তা। এককের প্রয়োজনীয়তা, এককের প্রয়োজনীয়তা। দেখো আমি বললাম 3, 4, 5, 10, 15, 100, 500, 300 এরকম বললাম। তোমরা বলবে কি 100 কি, 500 কি, 300 কি, 10 কি, 15 কি, কিছু বুঝতে পারবে কি? 10, 15 কি, 15, 100, 500 যাই একটা নাম্বার বলি না কেন, 7, 8, 15, 16, তো বলবে যে কি বলছেন এগুলো, এগুলো কি, তাই না? এগুলো ভালো করে বলতে হবে আমাকে যে এটা কি আসলে। আমি যদি বলি যে 3 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, তাহলেই তবে তোমরা বুঝতে পারবে যে টাকার কোনো কথা হচ্ছে। কিংবা আমি যদি বলি যে 3 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, তাহলে বুঝতে পারবে কোনো একটা একক বললে তবেই তুমি বুঝতে পারবে যে কোনো একটা জিনিস মাপার কথা বলা হচ্ছে, তাই না? টাকা বললে তখন তুমি বুঝতে পারবে কারেন্সির কথা বলা হচ্ছে। ধরো আমি বললাম যে 2 সেমি, 5 সেমি, 10 সেমি, 100 সেমি, 500 সেমি, তখন তুমি বুঝতে পারবে যে কোনো একটা দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, তাই না? তার মানে একক ছাড়া পরিমাপ সম্ভব নয়। আমি যদি একক নাই ধরি, অর্থাৎ সেমি যদি নাই বলি, মিটার যদি নাই বলি, টাকা যদি নাই বলি, নাম্বার যদি নাই বলি, কোনো কিছু যদি নাই বলি, অর্থাৎ একক যদি না বলি, তাহলে একক ছাড়া পরিমাপ সম্ভব নয়। ওইদিকে আমি তাকাতে বারণ করছি, আমার দিকে তাকাতে বলছি না, ওইদিকে নয়, সরাসরি তাকা, ওখানে তাকাচ্ছি কেন? ঠিক আছে, তাহলে কি বললাম যে একক ছাড়াই পরিমাপ সম্ভব নয়। বোঝা গেল না? একক ছাড়া আমরা বুঝতে পারছি কি, আমি শুধু 3, 5, 7, 9, 11, 15 এটা কি এগুলো কিছু বুঝতে পারছি না। কিন্তু যদি বলি 3 নম্বর, 5 নম্বর, যদি বলি ওর 3-এর রোল, ওর 10-এর রোল, ওর 15-এর রোল, ওর 100-এর রোল, তবে বুঝতে পারবো যে রোল বোঝা যাচ্ছে, অর্থাৎ কোনো একটা একক বলতে হবে, তাই না? তো দেখো তাহলে 1 নম্বর কি বলো, তাহলে এককের প্রয়োজন 1 নম্বর কি লেখো, একক ছাড়া পরিমাপ সম্ভব নয়। একক ছাড়া পরিমাপ বোঝা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর দেখো, আমি বললাম, শোনো, আমি বললাম ও 50 কিলো, ওর ওজন 50 কিলো বললাম, এর ওজন ধরলাম 60 কিলো। ঠিক আছে, শোনো, বললাম ওর ওজন 50, এর হলো 60 কেজি। ঠিক আছে, শোনো, তো এই ওর 50 কেজি, এর 60 কেজি বললে তবেই আমি বুঝতে পারলাম। যদি বললাম এর 50, ওর 60, কি 50 কি 60 বুঝতে পারবো। 50 ওর 50 বছর বয়স হতে পারে, 60 বছর বয়স হতে পারে, ওর 50 কেজি ওজন হতে পারে, এর 60 কেজি ওজন হতে পারে, আর অনেক কিছু, ওর কাছে 50 টাকা থাকতে পারে, এর কাছে 60 টাকা থাকতে পারে। তাহলে একক না পড়লে বুঝতে পারবো না। যখন আমি বলে দিচ্ছি একক, একটা স্পেসিফিক করে দিচ্ছি, অর্থাৎ ওর 50 কেজি, এর 60 কেজি বলছি, তার মানে বুঝতে পারছি ওর 50 কেজি ওজন, এর 60 কেজি ওজন, তাই না? বা ওর কাছে 50 টাকা, এর কাছে 60 টাকা, বুঝতে পারছি। অর্থাৎ একক উল্লেখ করলে, একক লেখা থাকলে তবেই আমরা বুঝতে পারি কোনো জিনিস বেশি না কম, ছোট না বড়, তবেই বুঝতে পারি। ঠিক আছে, একক ছাড়া বুঝতে এটা পারি না। অর্থাৎ এককের সাহায্যে কোনো সমজাতীয় জিনিসের পার্থক্য করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি যদি বলি এর কাছে 50 টাকা, এর কাছে 60 টাকা, তবেই পার্থক্যটা করা যাবে যে এর কাছে কম আছে, এর কাছে বেশি আছে, তাই না? তার মানে এককের সাহায্যে লেখো, একক ছাড়া পরিমাপ সম্ভব নয় বা একক ছাড়া পরিমাপ বোঝা সম্ভব নয়, একই জিনিস। তুমি লেখো না, যে কোনো একটা লেখো না, ঠিক আছে, লিখেছো, কোনো অসুবিধা নেই, লেখো। এরপর দেখো 2 নম্বর লেখো। 2 নম্বর কি, যে এককের সাহায্যে কোনো সমজাতীয় জিনিসের মধ্যে পার্থক্য করা যায়। ওকে, কোনো সমজাতীয় জিনিসের মধ্যে পার্থক্য করা যায়, যাতে কে বড়, কে ছোট, কে বেশি, কে কম, এগুলো সব পার্থক্যটা বোঝা যায়। ওকে, 3 নম্বর দেখো, একটু হাত স্পিডে চালাও, ঠিক আছে, শুনে শুনে দেখো।
হ্যাঁ আচ্ছা নেক্সট, তাই 1 নম্বর হলো একক ছাড়া সম্ভব নয়, পরিমাপ করা সম্ভব নয়। 2 নম্বর পরিমাপ ধরা সম্ভব হলো, কিন্তু পরিমাপ যদি যখন সমজাতীয় এককের মধ্যে সমজাতীয় জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে একমাত্র এককের সাহায্য নিয়ে, ঠিক আছে। 3 নম্বর দেখো, আমি শোনো, আমি একটা বললাম, আমি এই জিনিসটাকে আমি দুটো জিনিসকে বললাম যে এটার ওজন 5 কেজি, এটার ওজন 5 লিটার, ঠিক আছে, বুঝতে পারলাম। বা এর ওজন 5 কেজি আর ওর হচ্ছে 50 মিটার ওর দৈর্ঘ্য বা 60 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে। অর্থাৎ এটা বললাম যে একটা বললাম 5 কেজি আর একটা বললাম ধরো 60 মিটার বা 60 কিমি, ঠিক আছে, 60 কিমি। তাহলে এই দুটো জিনিস দ্বারা কি বুঝতে পারছি, এদিক এ তো মার বাড়িটা কই দে, বাড়িটা কই দে, ও সম্ভব বানান ভুল দিয়েছ দাও এদিকে এদিকে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, একটা কেজি একটা কিমি থেকে বুঝতেই পারছি আমরা এটা কোনো বস্তুর ওজন বোঝাচ্ছে আর এটা কোনো বস্তুর দৈর্ঘ্য বোঝাচ্ছে, আমি বুঝতে পারছি সহজে, তাই না। অর্থাৎ এককের সাহায্য নিয়ে বস্তুটা কেমন প্রকৃতির সেটা বোঝা যায়। আবার দেখো, আর এটা 5 কেজি, আবার আমি এখানে ধরে নিলাম যে 5 লিটার লিখলাম, লিটার, ঠিক আছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি এই বটিটা এই বস্তুটা কেজি থেকে বুঝতে পারছি এই বস্তুটা নিশ্চয়ই কোনো কঠিন বস্তু, আর এই লিটার থেকে বুঝতে পারছি এটা কোনো তরল বস্তু, ঠিক আছে, তরল বস্তু। তার মানে এককের সাহায্য নিয়ে আমি বুঝতে পারি বস্তুটা কি প্রকৃতির, বস্তুটার প্রকৃতি বুঝতে পারি, হ্যাঁ কি না। তো লিখে ফেলো একই জিনিস, এককের সাহায্যে কোনো বস্তুর হাতে শুধু কালি লেগে যাচ্ছে কেন, এককের সাহায্যে কোনো বস্তু কেমন ধরনের বা কোনো বস্তুর প্রকৃতি বোঝা যায়। ওকে, কি হয়েছে এত কথা কেন, কোনো বস্তুর প্রকৃতি বোঝা যায়। ওকে, মুছে দিই এবার, হয়ে গেছে, ভেরি গুড। এই তো এত স্পিড হাত চালে তবেই তো ভালো হবে, তবে একটু তাড়াতাড়ি হবে। বাহ, হয়ে গেছে। দেখো এবার দেখো একক, তো আচ্ছা আমরা যে এতবার একক 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 বলছি, এর আগে বলেছি একক আবার 2 রকম, মৌলিক একক, লব্ধ একক, এগুলো যে বললাম এগুলো পূরণ হয়ে গেছে, তো মৌলিক একক, লব্ধ একক এগুলো পূরণ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু একক ছাড়াও হয়, কিছু জিনিস আছে একক ছাড়াও হয়, ঠিক আছে, লিখে ফেলো, পয়েন্ট করো। কিছু রাশি আছে এককহীন রাশি, পয়েন্ট করো এককহীন রাশি বা একক ভিন রাশি বা এককহীন রাশি, এককহীন রাশি হয়েছে কি। এককহীন রাশি মানে বুঝতেই পারছো, যে সমস্ত ভৌত রাশির কোনো একক থাকে না বা যে সমস্ত ভৌত রাশির জন্য কোনো এককের প্রয়োজন হয় না তাকে বলা হয় এককহীন রাশি। লিখে ফেলো, যে সমস্ত ভৌত রাশির কোনো এককের প্রয়োজন হয় না, বা একক থাকে না, যা কিছু দেখতে পারো, প্রয়োজন হয় না বা একক থাকে না, তাকে বলে এককহীন রাশি, তাকে বলে। পরীক্ষা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এককহীন রাশি কি পরীক্ষায় দেয় এটা, বা এককহীন বা এককবিহীন রাশি তাকে বলে এককহীন রাশি। আচ্ছা, এর উদাহরণ দেয়, কয়েকটি এককহীন রাশির উদাহরণ লেখো। উদাহরণটা লিখে রাখলাম, উদাহরণ দেয় পরীক্ষায় অনেক সময়। উদাহরণ: আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আর লিখবে, লিখে বলে বিকৃতি। দেখো এগুলো কি আসলে একক কি, এই আণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব বা এই যে বিকৃতি, এই যে ধরো বিকৃতির কথা বলছি, বিকৃতিটা কি, বিকৃতিটা হলো ডেল্টা এল, অর্থাৎ এল এর পরিবর্তন, অর্থাৎ
অর্থাৎ কতটা দৈর্ঘ্যের পরিবর্তন বাই মূল দৈর্ঘ্যটা, ঠিক আছে। তার মানে দুটোই দৈর্ঘ্যের একক, তো দুটো দৈর্ঘ্যের এককটা কেটে যায়, কেটে গেলে কোনো এককই আর থাকে না, ঠিক আছে। আসলে এগুলো দুটো এককের সমজাতীয় এককের অনুপাত যখন থাকে সেই এককগুলো কেটে যায়, কেটে গেলে আর কোনো একক থাকে না, তাই এগুলো এককিক রাশি হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো এককিক রাশি কীভাবে হয়? এইভাবেই হয়, মানে আসলেই কোনো একক নেই বিষয়টা এমন নয়, ওদের একক ছিল কিন্তু এককগুলোর অনুপাত আকারে থাকার কারণে সেগুলো কেটে যায়, ফলে কোনো একক আর থাকে না। বোঝা গেল? মুছে দিলাম, হয়েছে? আচ্ছা আচ্ছা, এতক্ষণ যে একক একক বলছি, তো এই যে নিশ্চয়ই এককের একটা গুরুত্ব আছে, তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো? বুঝতে পারোনি এখনো? বুঝতে পেরেছো? তাহলে এই এককটা তার মানে একটা নিশ্চয়ই এককটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? একক একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই গুরুত্বপূর্ণ জিনিসের জন্য তাহলে এই এককটা ভালোভাবে লিখতে হবে, এককের নামকরণটা ভালোভাবে করতে হবে, তাই না? একক তো যেমন তেমনভাবে করলে হবে না। তাহলে এই একক লেখা বা এককের একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, হ্যাঁ কি না? একটা আন্তর্জাতিক নিয়ম থাকবে এককের, একক লেখার এককের একটা আন্তর্জাতিক নিয়ম থাকবে। সেই আন্তর্জাতিক নিয়মটা আমি একরকম বলবো, ও আর এক রকম বলবে, ও আর এক রকম বলবে, অর্থাৎ আমি একক একরকমভাবে বলবো, আর একজন একক আর এক রকম বলবে, আরেকজন একক আর এক রকম বলবে, তাহলে হবে? তাহলে কি হবে? আমি ধরে নাও আমি ভারতবর্ষে থাকি, আমি বললাম যে দেখো 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, ঠিক আছে। কিন্তু আমি আমার মতো তৈরি করে নিলাম, আরেকজন বললো না না, হয়তো বাংলাদেশে যে থাকে সে বলবে না না আমরা 1200 গ্রামে 1 কেজি করবো, ঠিক আছে, করলো, হয়তো বা তারাও করলো। কিন্তু এতে করে তারা যখন আমাদের দেশে মাল কিনতে আসবে বা আমরা যখন তাদের দেশে যাবো, তাহলে এই হিসেবে একটা গন্ডগোল হবে না? হবে কি হবে না? মাঠটা তো তুমি খাবে এবার, তাহলে দেখো কি বলছি, তাহলে এই মাল কিনতে অসুবিধা হবে। অসুবিধা হওয়ার জন্য তাহলে যাতে অসুবিধা না হয়, অর্থাৎ যে কোনো দেশের সঙ্গে কোনো দেশে যাতে কেউ যাতে না আলাদা মানে অসুবিধা না হয়, অর্থাৎ আমি আমার মতো করি ওরা ওদের মতো যদি করে তাহলে অসুবিধা সৃষ্টি হবে। তার যাতে করে অসুবিধা না হয় তাহলে এমন একটা জিনিস করতে হবে যেটা সবাই মেনে চলে, ঠিক আছে। এমন একটা এককের পদ্ধতি চালু করতে হবে যেটা সবাই মেনে চলবে। তো এই জিনিসটা হলো আন্তর্জাতিক নিয়ম। তো লেখো এককের আন্তর্জাতিক, আমি বারবার আমার দিকে তাকাতে বলছি, এবারে মার খাবে। লাস্ট ওয়ার্নিং দিলাম, লেখো। হ্যাঁ এটা মুছে দিয়ে দাও। একক লেখার আন্তর্জাতিক নিয়ম লেখো, বা এককের আন্তর্জাতিক নিয়ম, বা একক লেখার আন্তর্জাতিক নিয়ম, যা খুশি লেখো। এককের আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক নিয়ম বা এককের লেখার আন্তর্জাতিক নিয়ম, যা খুশি লেখো। একক লেখার কিছু নিয়ম আছে, দেখো হয়েছে? দেখো কি প্রথম নম্বর নিয়ম, দেখো একক লেখার প্রথম নিয়ম কি, দেখো শোনো। অনেক একক আছে, এই যেমন দেখো, যেমন বলের এসে একক কি বলতো? নিউটন। ভেরি গুড, মনে আছে। তাহলে দেখো এই যে একটা এককের কথা বললাম নিউটন, দেখো নিউটনের ক্ষেত্রে আমরা এন লিখি, ঠিক আছে না? নিউটনের ক্ষেত্রে আমরা এন লিখি, তাই না? বড় হাতের এন দিই। কি জিনিসটা দেখো, এমন অনেক একক আছে যেগুলো এককগুলো কি হয়েছে, যেগুলো এককগুলো সম্মিলিতভাবে করা হয়েছে, ঠিক আছে। আবার অনেক একক আছে কোনো বিশেষ বিজ্ঞানীর অবদানকে স্বীকার করার জন্য সেই বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, ঠিক আছে। আবার অসংখ্য একক আছে, যেমন একটা বললাম নিউটন, ঠিক আছে। তো প্রথম নম্বর নিয়ম বলছে, আমি এই আন্তর্জাতিক নিয়মের একটা নিয়ম বলছে যে দেখো, যদি কোনো এককের প্রতীক আমরা লিখি, যদি কোনো একক বিজ্ঞানীর নাম অনুসারে হয়ে থাকে, কোনো একক যদি বিজ্ঞানীর নাম অনুসারে হয়ে থাকে, তাহলে সেই এককের প্রতীকটা যখন লিখবো তাহলে বড় হাতের অক্ষরে লিখবো, ঠিক আছে। আরে বিজ্ঞানীর একটা সম্মান আছে তো নাকি, তার সম্মানার্থে অন্তত বড় হাতে লিখবো। যদিও এই সম্মানের কথা নয়, আমি এটা এমনি বললাম, কিন্তু যদি কোনো বিজ্ঞানী নাম অনুসারে কোনো একক হয়, ঠিক আছে, কোনো একক যদি কোনো বিজ্ঞানী নাম অনুসারে হয়, তাহলে ওই এককের প্রতীকটা কোনো করে লিখতে হবে, অবশ্যই বড় হাতের লিখতে হবে। যেমন নিউটনের আমরা এনটা বড় হাতের লিখি, ঠিক আছে। তো লিখে পেল। যখন যদি কোনো এককের নাম কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয়, কোনো বিজ্ঞানীর মশার জায়গাটা কই, যদি কোনো বিজ্ঞানীর
নাম অনুসারে হয়, নাম অনুসারে হয়, নাম অনুসারে হয়, যদি কোনো এককের নাম কোনো বিজ্ঞানের নাম অনুসারে হয় তাহলে তাহলে এই হাতে লেখা বোঝা যাচ্ছে তো, তাহলে ওই এককের প্রতীকের ওই এককের আমি মুখে তো বলছি, দেখো হাতে লেখা না বুঝতে পারলে মুখে তো বলছি, ওই এককের প্রতীকের প্রথম অক্ষরটি এই এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম অক্ষরটি বড় হাতের লিখতে হবে, বড় হাতের লিখতে হবে। ওকে, 1 নম্বর, ভেরি গুড। 2 নম্বর দেখো, 2 নম্বর কি, আস্তে আর এত কথা বলে কেন এটা, দেখো তাহলে একটা হলো এককের যদি সে বিজ্ঞানী নাম অনুসারে হয় তাহলে তার প্রতীকটা বড় হাতে লিখবো, ঠিক আছে, শুনে শুনে মুখস্থ করে না, যাতে না বাড়ি মুখস্থ করতে হয়। 2 নম্বরটা কি, আমরা যখন কোনো একক লিখছি, ঠিক আছে, সেই এককটা অবশ্যই ধরো এই বেগের একক কি মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না, ধরো মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমি মিটার পার সেকেন্ড লিখবো। তুমি একটা আন্তর্জাতিক বিষয়ের নিয়ম লিখছো, একটা আন্তর্জাতিক একক লিখছো, তোমার বেশি কেরামতি করার দরকার নেই, তুমি সোজাসুজি লিখবে, সুন্দর অক্ষরে সোজাসুজি লিখবে, বেশি কেরামতি করে এম এরকম দেয় না অনেকে, এম এস আরও কত রকম ডিজাইন করে দেয়, ঠিক আছে, তো এরকম বেশি কেরামতি করে লেখার দরকার নেই, তুমি সোজা একদম সোজা রোমান হরফে লিখবে, কোনো ইতালিক বা বাঁকা অক্ষরে লিখতে হবে না, ঠিক আছে, যেহেতু তুমি আন্তর্জাতিক নিয়ম লিখবো, ঠিক আছে। না নাই এই এই যেমন সোজা হাতের আমরা মানে ইয়ে তো পড়েছে ইয়ে এরকম হয়, আবার সেই যেগুলো রোমান হরফে থাকে সে আর অনেক সময় সেই ছোটো হাতের থাকতো না, এরকমভাবে এরকম ইয়ে দেওয়া থাকে না, এই যেমন বি আমরা এরকম, এটা সোজা হাতের বি, আবার অনেক সময় সে বি এরকম থাকে না, এরকম থাকে না, তাহলে এটা হচ্ছে কি মানে সোজার রোমান হরফ, আর এগুলো হচ্ছে এই বাঁকা ইটালিক্স হরফ, ঠিক আছে, তো এই ইটালিক্স হরফে নয়, ঠিক আছে, এই ইটালিক্স হরফে নয়, তাহলে লিখতে হবে, লেখো এককের প্রতীক, লেখো এককের প্রতীক সর্বদা সোজা রোমান হরফে লিখতে হবে, কি হরফ, সোজা, রোমানটা ইংলিশে লেখো ভালো হবে, সোজা রোমান হরফে লিখতে হবে, লিখতে হবে, বাঁকা ইটালিক্স ITALICS বাঁকা ইটালিক্স হরফে লেখা যাবে না, হয়েছে কি কই ফেলো, দেখতে পাচ্ছ না, আমি তো মুখে বলছিলাম, দাদা এদিকে দেখো না, ও জিজ্ঞেস করছো, ওর কি জিজ্ঞেস করছো, ও লেখা হয়ে গেছে, বাহ, এরকম স্পিডে হাত চাললে তবেই তো তাড়াতাড়ি শেষ হবে আমাদের। তারপরে বুঝে লেখো, যেন না বুঝে যেন হাত চালিস না। আচ্ছা উপরেরটা মুছে দিই, এটা মুছে দিই, 1 নম্বরটা মুছে দিলাম, এই আস্তে, দেখো এই একটা কলা 1 ব্যানানা, যখন 2টো কলা বলি 2 ব্যানানাস, 5টা কলা 5 ব্যানানাস, 5টা কলা S/S যোগ করে দিই আমরা, তাই না, হ্যাঁ না, S/S যোগ করে দিই কেন, বহু বছর বোঝানোর জন্য, তাই না, একটা পেন 1 পেন্স, 2টো পেন 2 পেন্স, 3টে 5টা 10টা পেন 10 পেন্স, হ্যাঁ না, বলি না, S/S যোগ করে দিই, তাই তো, কেন, বহু বচন বোঝানোর জন্য, তাই না, বহু বচন বোঝানোর জন্য S/S যোগ করি। তাহলে তুমি এখন সেই S/S যদি আন্তর্জাতিক নিয়মে চলে আনতে যাও, ধরো 1 কেজি কোনো একটা 1 কেজি চালের জন্য তুমি বলে 1 কেজি চাল দাও, চাল এনে আবার দোকানে গিয়ে বললে, তোমার হয়তো বাড়িতে বলে দিয়েছে 10 কিলো চাল আনো, তুমি দোকানে গিয়ে বলে 10 কেজি, তার মানে তো এই দোকানে গিয়ে
দোকানে গিয়ে বলে 10 কেজি, তাহলে এটা তো বহু বচন, তাহলে বহু বচন বলে 10 কেজি চাল দাও, ঠিক আছে? না, এটা করা যাবে না, ঠিক আছে? কোনো এককের প্রতীকের সঙ্গে বহু বচন এই 10 কেজি বলা যাবে না। বা হয়তো তোমাকে 10 লিটার তেল আনতে পাঠিয়েছে, তেল মানে ধরো ওই রান্নার ধরো সরিষার তেল আনতে পাঠিয়েছে, তো তুমি গিয়ে বললে 10 লিটার তেল দাও, ঠিক আছে? না, এটা বলা যাবে না, ঠিক আছে? শোনো, তাহলে এই বহু বচন বোঝানোর জন্য এস বা ইএস যোগ করা যাবে না। তো লেখো এককে, হ্যাঁ পরে 3 নম্বর পয়েন্ট লেখো এককের প্রতীকে, আচ্ছা এককের প্রতীক না লিখে লেখো বহু বচন বোঝানোর জন্য। আর লেখো না, কি আছে লেখো বহু বচন বোঝানোর জন্য, বহু বচন বোঝানোর জন্য, বহু বচন বোঝানোর জন্য এককের প্রতীকের সঙ্গে, এককের প্রতীকের সঙ্গে, এককের প্রতীকের সঙ্গে, এককের প্রতীকের সঙ্গে এস বা ইএস যোগ করা যাবে না, যোগ করা যাবে না। আচ্ছা নিচে এটা মুছে দিচ্ছে, হ্যাঁ এটা মুছে দিলাম। দেখো 4 নম্বর দেখো, আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট হয়েছে, খুব ভালো হয়েছে। এবার দেখো, ঠিক আছে দেখো, আমি ধরো কোনো একটা ধরো এক লিখছি, ধরো এখানে একটা এম লিখলাম, ধরো মিটার, কোনো জায়গায় সেকেন্ড লিখলাম, কোনো জায়গায় হয়তো আরও অন্য কিছু লিখলাম, হয়তো এল টেল কোনো কিছু লিখলাম, ঠিক আছে? এখন আমার হাতে পেন আছে বলে যে আমার হাতে পেন আছে বলে আমি যেখানে সেখানে ঠট ফুটকিরি মুটকিরি দিয়ে দিতে পারি না, ঠিক আছে? আমার হাতে পেন আছে, আমি যেখানে সেখানে দিয়ে দিলাম বললে হবে না, ঠিক আছে? আমার হাতে পেন আছে বলে পেন আছে, কালিও আছে, তাই যেখানে সেখানে ডট ডট দিয়ে দিলাম হবে না, ঠিক আছে? বা যেখানে সেখানে, অর্থাৎ কোনো এককের মাঝে, শোনো, কোনো এককের মাঝে ডট দেওয়া যাবে না। এই ধরো কোনো একটা একক, কোনো একটা বিশেষ এককের মাঝখানে একটা এককের মধ্যে প্রতীকের মধ্যে ডট চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে? প্রথমে অথবা শেষে দেওয়া যাবে না। কি আমি সেটা উদাহরণ সহ লিখে দেবো আগে। তো আগে এই কথাটা লিখে ফেলো, আমি লিখে দিচ্ছি। আচ্ছা কথাটাই লিখে দিই, চলো লেখো এককের প্রতীকের মাঝে কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তাদের লেখো, লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে? সবার হয়ে গেছে? হয়েছে না হয়নি? দেখো কি হয়েছে, দেখো পেনে কালি শেষ হয়ে বলছো, তাহলে কে বললো? ও আছে, তো ঠিক আছে। দেখো আচ্ছা দেখো, এই যেমন দেখো এককের প্রতীকের মাঝে কি বললাম, কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না। আসতে এটা আগে বুঝিয়ে দিই। তাহলে ধরে নাও, ধরে নিলে যে 10 সেমি তুমি লিখলে, ঠিক আছে? 10 সেমি, হ্যাঁ না? সেমি এইভাবে লিখি। তো আমার হাতে পেন আছে বলে আমি এখানে একটা ফটকিরি দিয়ে দিলাম, ফট করে, হবে না, ঠিক আছে? এখানে একটা ফট করে এরকম ডট দিয়ে দিলাম, হবে না, ঠিক আছে? তো এই সেমিটা একটাই একক, ঠিক আছে? শোনো, সেমিটা একটাই একক। তো এই একটা এককের ক্ষেত্রে কোনো ডট দেওয়ার মাঝখানে যাবে না, ঠিক আছে? বোঝা গেল? তো এবার লেখো, কিন্তু দুটো এককের গুণফল বোঝাতে, সেটা কি সেটাও বলে দিচ্ছি। লেখো দুটো আলাদা এককের
দুটো আলাদা এককের গুণফল বোঝানোর জন্য মাঝখানে ডট চিহ্ন দেওয়া যাবে, ডট চিহ্ন দেওয়া যাবে, তাদের লিখে পেল মাঝখানে ডট চিহ্ন দেওয়া যাবে। আছে ঠিক আছে। আচ্ছা এটা কি কি হচ্ছে, এটা কি বললাম বুঝতে পারলে? এই লাইনটা বুঝতে পারছো কি বলো? কোনো একটা একক ধরো সেমি, ঠিক আছে, সেমিটাই একটা একক, ঠিক আছে। এই একটা এককের মাঝখানে কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু ধরো দুটো একক, ধরো এস, ধরো এ আর এস দুটো একক, এটা একটা আলাদা একক, এটা একটা আলাদা একক। তো এই দুটোর মাঝখানে গুণফল বোঝানোর জন্য আমি ডট চিহ্ন দিতে পারি, ঠিক আছে। দুটো আলাদা এককের মাঝখানে আমি ডট চিহ্ন দিতে পারি গুণফল বোঝানোর জন্য, কিন্তু একটা এককের মাঝে তো কোনো গুণফল নেই, এখানে আমি ডট চিহ্ন দিতে পারি না। আর যদি বাক্যের শেষ অংশ হয় তখন শেষে ডট চিহ্ন দিতে পারি, সেটা আলাদা কথা। আচ্ছা আর একটা পয়েন্ট লিখবে, আর একটা পয়েন্ট লিখুন, মুছে দিই, আর একটা পয়েন্ট লিখুন। আচ্ছা এই দেখো এই যেমন ধরো ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ কি না? দেখো মিটার পার সেকেন্ড, এটা কি? এটা বেগ। তো ফের বেগকে ফের সেকেন্ড দিয়ে ভাগ করে, যখন সময়কে দিয়ে ভাগ করি তখন তারপর ত্বরণ হয়, মানে আরেকটা সেকেন্ড, ফের ভাগ বোঝানোর জন্য ফের 8টা আমি এস দেবো, এরকম না। বলছে এরকম তোমার কেরামতি করতে হবে না, বারবার তির্যক চিহ্ন দেওয়া যাবে না, একবারের বেশি তির্যক চিহ্ন ব্যবহার করা যাবে না। পরে যদি নিচে থাকে তাহলে তুমি নিচের সঙ্গে গুণ করো, নিচের সঙ্গে ডট দিয়ে গুণ করো, কিন্তু বারবার তির্যক চিহ্ন দেওয়া যাবে না। ভাগ বোঝানোর জন্য একের বেশি ভাগ তির্যক চিহ্ন দেওয়া যাবে না, মনে থাকবে। অর্থাৎ আমি এরকম ভাগ করে দিলাম, আবার হয়তো কোনো একটা টি দিয়ে ভাগ করেছি বা এম দিয়ে ভাগ করেছি, আবার এরকম বারবার এরকম তির্যক চিহ্ন দেওয়া যাবে না, মনে থাকবে। একবার দিলে একবারই মাত্র দিতে পারবো, তারপরে আর দেওয়া যাবে না। ওকে, তো লেখো কি লিখবে? এককের, আচ্ছা একক না লিখে লেখো, এরকম লেখো ভাগ বোঝাতে, এই আসতে লেখো ভাগ বোঝাতে, ভাগ বোঝাতে একবারের বেশি তির্যক চিহ্ন ব্যবহার করা যাবে না। ওকে, এদিকে লেখা হয়ে গেছে, পড়ো। না এবার অন্য একটা দেখো। এই তাহলে আমরা একক কি যে জানলাম, একক কত প্রকারও জানলাম, তারপরে একক ব্যবহার করি কেন সেটা জানলাম, তার গুরুত্ব জানলাম, ঠিক আছে। তারপরে একক লেখার নিয়মটাও জানলাম, ঠিক আছে। কীভাবে একক আন্তর্জাতিক নিয়মে কীভাবে লেখা হয় সেটাও জানলাম, ঠিক আছে। একক দ্বারা আমরা সব শিখে নিলাম। হাসি খুব হচ্ছে, চুপচাপ শোনো। তাহলে কি বলছি শোনো, তাহলে সব শিখে নিলাম। তাহলে এবার যে একক ধরো বললাম, কেজি লিখলাম, কেজি জানলাম যে কেজি একটা একক, লিটার একটা একক, এগুলো জানলাম, তাই না? তাহলে এই যেগুলো জানলাম, কেজি একটা একক, লিটার একটা একক, এগুলো একটা জানলাম। তো লিটার নিয়ে একটা বিশেষ কোশ্চেন দেয় এবং খুব ইম্পর্টেন্ট, এই ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসবেই। ধরে নাও 10টা স্কুলের মধ্যে 9টা স্কুলে কোশ্চেনটা দেয়, ঠিক আছে। চুপ। যে লিটার, এই যে লিটার বলি আমরা, এই লিটারের সংজ্ঞায়, ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিনের উল্লেখ থাকে কেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে লেখো কোশ্চেনটা, আগে লেখো। লিটারের সংজ্ঞাতে কি
4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন? 4 ডিগ্রি বা 277 কেলভিন তাপমাত্রার উল্লেখ থাকে কেন? উল্লেখ থাকে কেন? শোনো, আগে উত্তরটা ভালো করে শোনো, তারপরে দেখো কি হয়েছে বাবা। হ্যাঁ, না না, কোনো জেরক্স চলবে না। হয়েছে, শোনো এবার শোনো। আচ্ছা, লিটার মানে আমরা বুঝতে পারছি কোনো তরলের কথা বলছি, হ্যাঁ কি না? লিটার মানে আমরা বুঝতে পারছি কোনো তরলের কথা বলছি, কোনো তরল বলছি। দেখো, সাধারণত কোনো তরলের যখন তাপমাত্রা বাড়ানো হয়, কি করা হয়? কি বলো? কোনো তরলে যখন তাপমাত্রা বা উষ্ণতা বাড়ানো হয় তখন কি হয়? এই তাপমাত্রা বা উষ্ণতা শোনো না বাবা, তাপমাত্রা বা উষ্ণতা বাড়ানো হলে কি হয়? যখন কোনো তরলে বাড়ানো হলে তখন তার আয়তন বাড়ে। আয়তন বাড়লে কি আয়তন বাড়লে কি কমে যায়? ঘনত্ব কমে যায়। মনে আছে তো? ঘনত্ব সমান কি? ডি সমান সমান m/v, মনে আছে তো? ভিটা আয়তন, এমটা ভর, ডিটা হচ্ছে ডেনসিটি অর্থাৎ ঘনত্ব। অর্থাৎ কোনো জিনিসের যদি আয়তন বাড়ে, দেখো এই আয়তন বেড়ে গেল, উষ্ণতা বাড়লে উষ্ণতা বাড়লে তরলের আয়তন বেড়ে যায়, ভিটা বেড়ে যায়, তাহলে ভি বেড়ে গেলে ডিটা কমে যাবে, কারণ ব্যস্ত সম্পর্ক আছে, তাই না? এটার সঙ্গে ডি প্রপোর্শনাল টু 1/v না, 1/v। তো এখান থেকে সেটাই বুঝতে পারছি। অর্থাৎ এম যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কোনো আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে যাবে। এই জন্য তো মাঠটা খায়। এই জন্য করে আমি যখন বোঝাচ্ছি ও তখন ওখানে হাই তুলছে, ওই দিকে তাকিয়ে তাকিয়ে, মাঠটা এই জন্য খায়, মাঠটা এই জন্য খায়। তাহলে কি বললাম যে যখন কোনো তরল বস্তু, এদিকে দেখো, কোনো তরল বস্তুর উষ্ণতা বাড়লে তার আয়তন বাড়ে, আর আয়তন বাড়লেই ঘনত্ব কমে যায়। যে কোনো তরল বস্তু সাধারণত এই নিয়মটা ঘটে, কিন্তু ব্যতিক্রম ঘটে যায় কার ক্ষেত্রে? জলের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা বাড়ালে, যখন তাপমাত্রা একটু ফের মার খাবে, যখন তাপমাত্রা বাড়ালাম তখন কী হবে? আয়তন কমতে, বলছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শোনো। প্রথমে আয়তন একটুখানি কমে, মানে আয়তন কমতে থাকে। প্রত্যেকটা তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে উষ্ণতা বা তাপমাত্রা বাড়লে আয়তন কমতে থাকে। 0 ডিগ্রি পরে আর টু বাড়লাম, তাপমাত্রা মানে আয়তন কমছে। আয়তন কমছে মানে কি বাড়ছে? ঘনত্ব বাড়ছে, ঠিক আছে? আয়তন কমছে মানে কি বাড়ছে? ঘনত্ব বাড়ছে। তো এই আয়তন কমে ঘনত্ব বাড়ে, এরকম হতে থাকে কতক্ষণ পর্যন্ত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তারপরে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে তারপরে আবার তাপমাত্রা বাড়লে তখন আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, অর্থাৎ বাকি অন্যান্য তরলের মতো। খুব হাসি পাচ্ছে, মার পেলে খুবই কান্না পাবে। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে, এই যে জলের ব্যতিক্রম নিয়ম, এই ব্যতিক্রম নিয়মের জন্যই মানে এই যে জলের মানে বিভিন্ন উষ্ণতাতে বিভিন্ন রকম এই যে তাপমাত্রা, বিভিন্ন উষ্ণতা বা বিভিন্ন তাপমাত্রাতে যে জলের বিভিন্ন রকম আমরা আয়তন পাচ্ছি, সেই সঠিক আয়তন পাওয়ার জন্য এই লিটারের সংজ্ঞাতে এটা উল্লেখ করা থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার কথা উল্লেখ করা থাকে, ঠিক আছে? অর্থাৎ অন্যান্য তরলের সঙ্গে অন্যান্য তরলে যেমন তাপমাত্রা বাড়লে আয়তন বাড়তে থাকে, ঘনত্ব কমে, জলের ক্ষেত্রে এইটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কি হয়ে যায় না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা ব্যতিক্রম দেখা দেয়। এই ব্যতিক্রমের জন্য আজকে কাঁদবে, তারপরে ও যাই করুক না, ও যাই করুক না, ও যাই করুক না, ও যাই করুক 4 ডিগ্রি, এই দিকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই ব্যতিক্রমে দেখার জন্য আমরা জলের এটা লিটারের সংজ্ঞাতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ করে থাকি। এই এবার কিন্তু কান ধরে দাঁড় করে দেবো, অনেকক্ষণ থেকে আসছে, ওখানে সোজা কান ধরে দাঁড় করে দেবো, অনেকক্ষণ থেকে পাকামো করছো। তাই লেখো, সাধারণত তাপমাত্রা বা উষ্ণতা, যা খুশি লেখো, উষ্ণতাই লেখো, তাপমাত্রা কেউ তাপমাত্রা যা উষ্ণতা তাই একই জিনিস। সাধারণত উষ্ণতা বাড়ালে যে কোনো তরলের কি বাড়ে? আয়তন বাড়ে। আর আয়তন বাড়লে কি কমবে? ঘনত্ব কমবে। আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়, কিন্তু জলের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। অর্থাৎ
অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বা উষ্ণতা যা কিছু লিখতে পারো, ঠিক আছে। তাপমাত্রা বাড়ালে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, তাপমাত্রা বাড়ালে কি বাড়ে, তাপমাত্রা বাড়ালে সাধারণ তরলের ক্ষেত্রে আয়তন বাড়ে, ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, আচ্ছা একটা লাইন লিখে নাও বা দুটো লাইন না লিখে একটা লাইন লিখে রাখো যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত একটা লাইন হয়ে যাবে, নাহলে আরেকটা লাইন লিখতে হতো। তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে কি হয় বলো? আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে, ঠিক আছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সর্বাত্মক ঘনত্ব হয়ে যায় কত? 1 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঘনত্ব বাড়ে লিখতে হবে, ঘনত্ব বাড়ে, ঠিক আছে। লেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড, একসঙ্গে লিখে ফেলো। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্ব সর্বাধিক, এখানে জায়গা ধরবে না, এখানে লেখো ঘনত্ব সর্বাধিক 1 গ্রাম পার সেমি কিউব হয়, ঠিক আছে। লেখো জলের বিভিন্ন উষ্ণতায় আচ্ছা এই বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন ধরনের বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন আয়তনের জন্য যাতে সঠিক কত আয়তন পায় সেটার জন্য, তাহলে কি হচ্ছে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন আয়তনের জন্য লিটারের সংজ্ঞাতে 4 ডিগ্রি জন্য লিটারের সংজ্ঞাতে, তোমরা এর সঙ্গে আরেকটা লাইন জুড়ে দিতে পারো, না জুড়লে কোনো অসুবিধা নেই, যে জলের বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন রকম আয়তন থাকে বা আয়তন পাওয়া যায়, তাই সঠিক আয়তনের জানার জন্য, হ্যাঁ এটাই লিখো তাহলে বেটার হবে। জলের বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন আয়তন হয়, তাই এই শোনো, তাই সঠিক আয়তন পাওয়ার মুছে দিই, ওপরটা মুছে দিই, এই কোশ্চেনটা মুছে দিলাম, ঠিক আছে। সঠিক আয়তন পাওয়ার জন্য লিটারের সংজ্ঞায় এবার ওরা মার খাবে, লিটারের সংজ্ঞাতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিনের উল্লেখ থাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উল্লেখ থাকে, ঠিক আছে, শেষ, ঠিক আছে।